সভাপতি জনাব আব্দুল হাকিম মন্ডল, উপস্থিত রয়েছে সাধারণপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিসুদ্দিন হারেস, উপস্থিত রয়েছে সাধারণপুর প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাধারণপুর থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সজীব, উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া সার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব এনামুল হক এনাম, উপস্থিত রয়েছেন সাধারণপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক জনাব মাসফিকুর রহমান মামুন, উপস্থিত রয়েছেন থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কায়ুম, উপস্থিত রয়েছেন থানা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল্লাহ ইবনে সাউদ, সাধারণপুর থানা তাঁতি দলের সভাপতি সাধারণপুর থানা বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লিটন, উপস্থিত রয়েছে মহিলা দলের সভাপতি জনাব মহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি, সাংগঠনিক সম্পাদক জোসনা আপা, উপস্থিত রয়েছে আমাদের সহ দপ্তর সম্পাদক থানা বিএনপির রেজা, উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসান, আমাদের যুব দলের থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রৌফ, ভাইয়ের নামটা বলে শাহিন ভাই, সাংবাদিক শাহিন সহ আমাদের আরও অনেক সাংবাদিক রয়েছে, মিঠু, আতিক ভাই, অনেক সাংবাদিক, বিশেষ করে প্রেস ক্লাবের সকল সাংবাদিক, উপস্থিত সাংবাদিক ভাইদের। এক্সকিউজ মি, সরি ফর ডিস্টার্ব ইউ। আমি একটু না আপনার এটা বেয়াদবি হয়, আমি ক্ষমা চাই। না বলেন ভাই সব শোনেন, অনেক কিছু ভিডিও করা যায়, অনেক কিছু করা যায় না, আপনার না আমার সহকর্মীদের বলতেছি, আপনারা স্মার্ট ছবিটা নিয়ে একটু বন্ধ করেন। অনেক সময় আমরা যেসব দাবি দেওয়া তুলে ধরছি, অনেক সময় সেগুলো কথা ভিডিও না করে আমার মনে হয় শ্রেয়। আচ্ছা, আমি ওইসব বলে দেবো। আচ্ছা, আমি বলে দেবো, 2-3 মিনিট পরে আমি বলে দেবো, বন্ধ করে। উপস্থিত সকল প্রেস ক্লাবের সম্পাদিত সকল সদস্যবৃন্দ যে আমি জানাই, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহজাহানপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বিপ্লবী সালাম আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা আজকে আপনাদের সাথে মত বিনিময় করতে উপস্থিত হয়েছি, কারণ আমাদের আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন, ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনকে পাওয়ার জন্য আমাদেরকে শত শত মানুষকে রক্ত দিতে হয়েছে, যে নির্বাচন পাওয়ার জন্য আমাদের সাংবাদিক ভাই থেকে শুরু করে সাধারণ সকল পেশাজীবী মানুষ, মানে সকল কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র সকলকে নির্যাতন নিপীড়ন শিকার হতে হয়েছে। সেই নির্বাচন আমরা কাঙ্ক্ষিত নির্বাচন করি। আমরা চাই বিশেষ করে শাহজাহানপুর গাবতলীতে আমাদের এই নির্বাচন যেন সফল এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সুন্দরভাবে মানে সম্পন্ন হয়, সেটার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি চাই। আমরা দল এবং সাধারণ মানুষ এবং সাংবাদিক ভাই সহ প্রশাসনের পাশাপাশি থেকে আমরা একটা বিশৃঙ্খল মুক্ত, সংঘাত মুক্ত একটা নির্বাচন চাই। তাই সেই উদ্দেশ্যে আমাদের এই মত বিনিময়। আপনারা সুচিন্তিত মতামত দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আমাদের নেতাকর্মীর সাথে আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করব এবং তাতে করে যেন কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা ইতিমধ্যে আমাদের নেতাকর্মীকে বলেছি, আমরা নির্দেশনা দিয়েছি, সকলে ঠান্ডা মাথায় নির্বাচনী আচরণবিধি মেনে এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে, কোনো প্রকার বিশৃঙ্খলার দিকে পা না দিয়ে তারা যেন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে, সেটা আমরা আমাদের দলের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি এবং পাশাপাশি সকল নেতৃবৃন্দ যারা নির্বাচন অংশগ্রহণ করেছে তাদেরকে আহ্বান জানিয়েছি যে সহিংসতা পথ এড়িয়ে আমরা সবাই যেন শান্তি শৃঙ্খলার পথে সুষ্ঠু একটা নির্বাচন সম্পন্ন করতে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, যে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের শাহজাহানপুরের মাটিতে পা রেখে 19 বছর পরে তিনি কিন্তু উদ্দাত্ত আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে আমি আপনাদের সন্তান, আপনাদের ছেলে, আমি তারেক আপনাদের সন্তান। যে আবেগ ঘন, যে ভালোবাসা, যে আবেগ আপ্লুত হয়ে তিনি এই শাহজাহানপুরের মানুষকে আহ্বান জানিয়েছেন, তিনি কিন্তু কোনো দলকে ভাগ করেননি, সবাইকে আহ্বান জানিয়েছেন। সুতরাং তারেক রহমানের যে চিন্তা চেতনা, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ, সকল দলকে সহ অবস্থানে একসাথে কাজ করার যে একটা চিন্তা চেতনা, সেটা বাস্তবায়নের দিকে কিন্তু বিএনপি এগিয়ে যাচ্ছে এবং সেই জিনিসটা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। একটা বৈষম্য মুক্ত সুশাসন
সুশাসন নিশ্চিত হয়ে একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা ইনশাল্লাহ সেদিকে এগিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা আপনাদের এই উদাত্ত মানে সহযোগিতা আমরা চাই। এবং তিনি এখানে এসে তিনি যেহেতু আমাদের বগুড়ার মানুষ, বগুড়ার সন্তান, আমরা গর্বিত বগুড়াবাসী হিসেবে তার যে আহ্বান ছিল তিনি সেই সাথে আহ্বান জানিয়েছেন এবং তার মনোনীত প্রার্থী জনাব মোর্শেদ মিল্টন ভাই, যিনি একজন অভিজ্ঞ এবং ইতিমধ্যেই তিনি তার কর্মকাণ্ডের দক্ষতা রেখেছেন শাহজাহানপুর মানে উপজেলার মধ্যে। এর পাশাপাশি গত 5-6 বছর ধরে তিনি এখানে সাংগঠনিক দায়িত্ব থেকে তিনি কিন্তু দলকে সুসংগঠিত করেছেন এবং সহিংস মুক্ত একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ একটা দলকে তিনি কিন্তু সুগঠিত করেছেন। আমরা তারই ফলশ্রুতিতে আজকে শাহজাহানপুর কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ সুসংগঠিত একটা বিএনপি। এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে নির্বাচন চলাকালীন যদিও আমরা সর্বোচ্চ মেজরিটি আমাদের জনসমর্থন আমাদের রয়েছে ধানের শীষের পক্ষে, তারপরেও আমাদের নেতা কর্মী বডি ল্যাঙ্গুয়েজে চলাফেরায় কথাবার্তায় কোনো কিছু উচ্ছৃঙ্খলতা, সহিংসতা এবং অন্য কোনো দলকে দাবিয়ে রাখার কোনো প্রকার কার্যক্রম বা তাদের কোনো লক্ষণ আপনারা দেখেননি। সেটা হলো আমাদের সুসংগঠিত নেতৃত্বের কারণে। আমাদের প্রিয় নেতা মোর্শেদ মিল্টন ভাই আমাদেরকে অর্গানাইজ করে আমাদের এইভাবে নেতৃত্ব দিয়েছেন এবং সেভাবে আমরাও শাহজাহানপুর থানা বিএনপিকে সাজিয়েছি এবং আমাদের নেতৃত্ব তৃণমূল পর্যায়ে কিন্তু এইভাবে নির্দেশনা দিয়েছে। ইনশাআল্লাহ আমরা চাই যে আপনাদের কলম যুদ্ধের মাধ্যমে, কলমের শক্তির মাধ্যমে, মেধার মাধ্যমে আগামী যাতে নির্বাচন সুষ্ঠু সফল হয় এবং মানে কোনো প্রকার কারচুপিমুক্ত, সহিংসতামুক্ত একটা সুন্দর নির্বাচন শাহজাহানপুরবাসী উপহার পায় এবং সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ ভূমিকা আমরা আশা করছি। প্রিয় ভাইরা, আমি এখন আপনারা ইতিপূর্বে আপনারা অনেক কথা বলেছেন, এই আলোচনা টেবিলে অনেক ব্যক্তিগত সাংবাদিক পর্যায়ে আবেগের অনেক কথা বলেছেন। আমি এই ব্যাপারে দু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো আমি যে কথাটা বলতে চাই প্রথমেই, সেটা হলো যে আমরা কিন্তু সবাই শাহজাহানপুর এলাকার মানুষ। আমরা আপনারা পেশায় সাংবাদিক, পাশাপাশি দিন শেষে আমরা কিন্তু সবাই ভাই ভাই। আমরা শুধু পেশাগত সাংবাদিকের বাহিরেও কিন্তু আমাদের একটা সম্পর্ক সেই মানে জন্ম সূত্রে থেকেই ছোটোবেলা থেকে আপনাদের সাথে অনেকের সাথে আমাদের ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। তাই আপনাদের এই মহৎ পেশাটাকে যেন আপনারা সত্যিকারে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন, যেখানে যে প্রাতিষ্ঠানিক রূপের মধ্যে মূল ভিত্তি হবে নীতি, আদর্শ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আমরা এটা চেয়েছি। আমরা এই যে শাহজাহানপুরের যে প্রেস ক্লাব, এটার প্রতিষ্ঠাতার সাথে আমার সৌভাগ্য হয়েছিল আপনাদের সাথে থাকা। যেদিন আপনারা এই প্রেস ক্লাব উদ্বোধন করেন প্রথম, এবং সে সময় আমাদের সিনিয়র সাংবাদিকদের সাথে আমাদের রেজাউল করিম বাবলু ভাই ছিল আমাদের সেই সাংবাদিক। সেই দিন আমাকে দাওয়াত দিয়েছিল এবং সেই সময় যে ওসি সাহেব মহোদয় ছিল, নামটা ভুলে গেছি, সম্ভবত আমাদের দুজনকে ইনভেস্ট করে আমাকে দাওয়াত দিয়েছিল এবং সেদিনে আমরা ওই বেড়ার একটা ঘরের মধ্যে আমরা সেখানে এই প্রেস ক্লাবটা আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম। কিন্তু সেদিনে আমরা সেই প্রেস ক্লাবটা নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম যে শাহজাহানপুরের একটা প্রেস ক্লাব হবে, একটা মডেল প্রেস ক্লাব, যেটা সারা বগুড়ার মধ্যে একটা আদর্শিক নাম হিসেবে আমরা জানবো। এবং আপনারা যে রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, মানুষের চলাফেরা আচরণ গতিতে শাহজাহানপুর কিন্তু সকল থানার মধ্যে, বগুড়া জেলার মধ্যে কিন্তু একটা মানে দর্শনীয় এবং দেখার মতো একটা, এটা সকল থানার নেতা নেত্রীরা কিন্তু বলে যে শাহজাহানপুর সব দিক দিয়ে গিয়ে। কিন্তু আমি সেদিন যে স্বপ্নটা আমরা দেখেছিলাম যে শাহজাহানপুর কিন্তু নীতি আদর্শের জায়গা থেকে আমরা দেখার মতো একটা মানে প্রকাশ করার মতো, গর্ব করার মতো একটা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হবে, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা আমাদের নিজের কাছে প্রশ্ন করতে চাই, আমরা কি সেই প্রেস ক্লাব গঠন করতে পেরেছি? আমরা প্রেস ক্লাব কিন্তু কোনো একটা বস্তু নয় যে কেউ এসে বসিয়ে দিয়ে যাবে আর একটা বস্তুনিষ্ঠ সাংবাদিক একটা টিম তৈরি হবে। নীতি আদর্শ জায়গা থেকে নিজেদেরকে তৈরি করতে হবে একটা সাংবাদিক হিসেবে। ইনশাল্লাহ আমি আশা করি সেটা আপনারা করবেন। আমরা পেরেছি কিনা আমি বলতে চাই না, সেটার প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল যে আমরা সেই যে হাঁটি পা করে আমরা প্রেস ক্লাব শুরু করেছিলাম, যে স্বপ্ন নিয়ে আমাদের সেই প্রেস ক্লাব করা হয়েছিল। আপনারা আমার ভাই, আমিও আপনাদের ভাই। আমি দলের বাইরে থেকে এক ভাই হিসেবে কথা বলতে চাই। সেই প্রেস ক্লাবটা আমরা কিন্তু এখনো পাইনি। আমরা সেই কাঙ্ক্ষিত প্রেস ক্লাব চাই, যে শাহজাহানপুরের সেই যে প্রেস ক্লাবের সাংবাদিকতা কেউ বাধা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের কেন বাধা দেওয়ার প্রয়োজন পড়বে? কোনো লোক কেন আপনাকে রিকোয়েস্ট করে ভাই এই ধরনের নিউজ করেন না? আমরা কষ্ট
থেকেই বলছি, কারণ আমাদেরই এই প্রেস ক্লাব, এই শাহজাহানপুরের মানুষের প্রেস ক্লাব, এটা কোনো অন্য এলাকার প্রেস ক্লাব নয়। আমরা এখানে আলো ছড়াতে চাই, সারা বাংলাদেশে এই প্রেস ক্লাবের দ্যুতি ছড়িয়ে পড়বে, মানে আলো ছড়িয়ে পড়বে, এটা আমরা দেখতে চেয়েছি। কিন্তু সেই জায়গা থেকে আপনাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমরা আশা করি আপনাদের সেই মেধার যোগ্যতা আছে, শুধু আপনারা সেটা কাজে লাগাবেন এবং সেইটুকু সম্মান আমরা আপনাদের অবশ্যই করি যে আপনাদের কাছে এইটুকু আশা আমরা করতেই পারি, ঠিক কিনা বলেন? আমরা আশা করি। প্রিয় ভাইরা, আমরা এটাও দেখেছি যে আপনারা অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিক রয়েছেন, তাদের মেধা আছে, যোগ্যতা, তাদের অনেক লেখনী দ্বারা আপনাদের শুধু সেটা পারেনি তা না, আপনাদের পুরোপুরি কোনো ব্যর্থতা নেই, কিন্তু আপনাদের অনেক সফলতা, অনেক গুরুত্বপূর্ণ মেধাবী সাংবাদিক আমাদের মধ্যে রয়েছে। তাদের লেখা দিয়ে আমরা গর্ববোধ করি, অবশ্যই গর্ব করি, কিন্তু আরও একটু ইউনিফাইড হওয়া দরকার, আরও একটু ইউনিকভাবে কাজ করা দরকার, আরও একটু অর্গানাইজড ওয়েতে কাজ করা দরকার। আপনাদের মধ্যেও বিভেদ রয়েছে, আপনাদের মধ্যেও গ্রুপিং রয়েছে, সেগুলোতে পরিত্যাগ করতে হবে, কারণ এই বিভেদ গ্রুপিংটা কিন্তু আপনাদের মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করতেছে। এটা আমরা আমাদের কাছে আমার মনে হয়, এটা আমার মতামত ব্যক্ত করলাম। আপনাদের যে মেধা আছে, যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি বগুড়া জেলার কোনো প্রেস ক্লাবের এত মেধা সম্পন্ন মানে সাংবাদিক নেই, কিন্তু আমরা সেটা অর্গানাইজড হতে পারছি না। কিন্তু আমি দায়িত্বহীনভাবে বলতে পারি, আমি একজন কর্মী হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা আমাদের সাধারণপুরের পুরো টিম আপনাদের সাথে থাকবো। আমরা কখনো বলবো না শুধু বিএনপি নিউজ করেন, আমরা বলবো সবার নিউজ করেন। আমাদেরকে করতে হবে না, যারা ভালো কাজ করে তাদের পক্ষে কথা বলেন, যারা খারাপ করে তাদের নিরুৎসাহিত করে, কিন্তু আমাদেরও কিন্তু কষ্ট আছে। আমরা দেখেছি আপনারা যখন বস্তুনিষ্ঠ নিউজ না করে, যারা মন গড়া বস্তুনিষ্ঠ না করে ব্যক্তিনিষ্ঠ নিউজ করে এবং ফেক আইডির মাধ্যমে মানে সমাজের মানুষকে হেয় করতে চায়, তখন কিন্তু আমরা মানে কঠিন নিষ্ঠুর নীরবতা আপনারা পালন করেছেন। আপনাদেরকে প্রতিবাদের কোনো কণ্ঠ আপনাদের মুখে আমরা দেখি নাই। আমি বলতে চাই, শুধুমাত্র কি সাধারণ মানুষ নিউজের আওতায় আছে, আপনাদের কলমের যুদ্ধে আছে, সাংবাদিকরা কি আপনাদের কলমের আওতায় পড়বে না? সাংবাদিকরা কি এলাকার মানুষ না? সাংবাদিকদের কি কোনো অপরাধ নেই? তাদের কি কোনো ভুল নেই? আপনারা কি তাদের কোনো সাংবাদিকের বিরুদ্ধে, তাদের অপরাধের বিরুদ্ধে কোনো সাংবাদিক, আমি সবার কথা বলছি, আমাদের এখানে অনেক যোগ্য সাংবাদিক রয়েছে, অনেক ভালো লেখেন, কিন্তু কিছু দেখা আমরা ফেস করেছি যে আপনাদের ভাবমূর্তি তারা ক্ষুণ্ণ করেছে। এই প্রেস ক্লাবের আপনারা যারা যোগ্য সাংবাদিক রয়েছেন, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কিছু মানে কাজ তারা ফেক আইডি ইউজ করে, কিংবা আড়ালে আপনারা থেকে বিভিন্ন ধরনের ফিউজ মানে আন্ডারগ্রাউন্ড থেকে তারা মানে নিউজ করে, কিন্তু সেগুলো এই সমাজের কোনো কাজে আসে না, এই সাংবাদিকদের জন্য কোনো আসে না, প্রেস ক্লাবের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। তাহলে তো আপনারা আগাতে পারবেন না। আমি চাই আইন যেমন সবার জন্য সমান, কলমও আপনাদের সাংবাদিকদের কলম সবার জন্য ব্যবহার করার জন্য তৈরি করতে হবে। শুধুমাত্র ওই রাজনৈতিক ব্যক্তিদেরকে কিংবা কোনো প্রতিষ্ঠানের এমডির বিরুদ্ধে কিংবা কোনো স্বার্থ উদ্ধারের জন্য কলম ব্যবহার করবে, এটা সাধারণপুরে সাংবাদিক করে, এটা আমি বিশ্বাস করি না। তাই এই জিনিসটাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমরা অবশ্যই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে নিয়ে এসে এই মডেল সাংবাদিক প্রতিষ্ঠান করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেব। পাশাপাশি আপনাদের চিন্তা, চেতনা, আদর্শের নৈতিকতার মধ্যে দিয়ে মডেলত্ব প্রকাশ করতে হবে, প্রমাণ করতে হবে। তারেক রহমান আপনাদের এই প্রেস ক্লাবে আসবে, কিন্তু আপনাদের এখানে যেন ওই রকম কোনো নিউজ, ওই রকম কোনো সাংবাদিক না থাকে তারা বস্তুনিষ্ঠ নয়, ব্যক্তিনিষ্ঠ, এই ধরনের নীতি আদর্শের জায়গা থেকে বেরোয় আসতে হবে এবং সঠিক জায়গাতে আপনাদের মানে চলতে হবে। এটা আমাদের ভাই হিসেবে আমি পরামর্শ দিলাম। যদি ভুল হয় আপনারা গ্রহণ করেন না, আর যদি সঠিক হয় দয়া করে গ্রহণ করবেন। কারণ এই প্রেস ক্লাবের সাথে আমাদের শুরু থেকে যেহেতু আমাদের একটা গোড়াপত্র থেকে আমাদের সংশ্লিষ্টতা রয়েছে, আমরা চাই না যে আমাদের কোনো ব্যক্তিকে আপনারা ফোকাস করেন, আমরা চাই না কখনো এমন কোনো নিউজ করেন যে আমাদেরকে আপনাদের বলতে হয়। সুতরাং সার্বিক উন্নয়নের স্বার্থে, এই সমাজের উন্নয়নের স্বার্থে সেই নিউজটা করতে হবে, যাতে আমাদের সার্বিক পরিবেশ পরিস্থিতি মানে উন্নত হয় এবং সবাই মানে এখান থেকে একটা সুশাসন নিশ্চিত করার জন্য আপনাদের সেই ভূমিকা থাকে ইনশাল্লাহ। সেই পাশাপাশি আপনারা কিছু প্রশ্ন করেছেন, আমি সম্ভাব্য জায়গা থেকে যতটুকু পারি আমি উত্তর দিচ্ছি, যেহেতু সব কিছু তো আমাদের দ্বারা সম্ভব। আমরা চেষ্টা আন্তরিকতা রাখবো ইনশাল্লাহ। আমাদের এক ভাই বলেছেন 21, 14, 13, হ্যাঁ, এটার ব্যাপারে যেহেতু ওটা দুইটা টেরিটরির মধ্যে ঠিক মাঝামাঝি একটা অবস্থানে এই সমস্যাটা আমরা ফেস করেছি ইতিমধ্যে, হয়তো পূর্বে না করলেও আমরা একাধিকবার তাদের কাছে গিয়েছি 21, 14, 13-তে, যেখানে উন্নয়ন নানানভাবে ব্যাহত হচ্ছে। কারণ
পৌরসভার অংশ হতে উপজেলা থেকে তাকে বরাদ্দ দেওয়া হয় না, আবার উপজেলা পৌরসভা থেকে তেমন উন্নয়ন করা হয় না, ঠিক একটা করিডোরের মতো তারা পড়ে গেছে। তো সেখানে আমরা চেষ্টা করেছি, তবে আমরা চেষ্টা করে এবার 5ই আগস্টের পরে কিছু কিছু রাস্তা আমরা ইতিমধ্যে আমরা এলজিডি হেড অফিসে গিয়ে আমরা তো 5-6টা রাস্তা ইতিমধ্যে তারা তালিকাভুক্ত করে দিয়েছি। আর এর মধ্যে একটা রাস্তার টেন্ডার হচ্ছে ফুলতলা যে বাজার থেকে প্রোগ্রাম করতো ওটা কিন্তু আমরা টেন্ডার করে দিয়েছি। এবং 2-1টা মসজিদেও আমরা বিভিন্নভাবে শহর থেকে তাদের একটু ফান্ড ম্যানেজ ব্যক্তিগত পর্যায়ে যা বলে ভাই একটু অনুদান একটু করে দেন, যখন ভোর থেকেও আমরা চেষ্টা করছি 2-1 জায়গায় গেছে। কিন্তু আর ওখানে আরও কিছু রাস্তা, যে মাটির মসজিদের ওখানে কিছু রাস্তা পানিতে বর্ষায় ডুবে গেছিল, ইঞ্জিনিয়ারকে নিয়ে যে আমরা ওই ইঞ্জিনিয়ার ফার ইঞ্জিনিয়ার বাড়ি হলো বনানি তার এলাকা, তাকে নিয়ে গিয়ে আমরা ওগুলো অলরেডি এস্টিমেট করে সেগুলো জমা দিয়ে ঢাকায় পাঠিয়ে দিয়েছি, হয়তো ইলেকশনের পরে এগুলো অনুমোদন হবে। আর এদিকে দওপাড়ে যেটা বলে খুবই ভয়াবহ খারাপ অবস্থা, আমরা যেখানে নিজে গিয়েছিলাম দওপাড়া চক্রকালীতে কাঁচা ইটের রাস্তা আছে, হ্যাঁ ওই রাস্তাগুলো আছে, ওগুলো এস্টিমেট করে ওই দওপাড়ার ভিতরে ব্যাপকভাবে একটা মানে পানির জল থাকে, জলাবদ্ধতা, এটা দূর করার জন্য ইতিমধ্যে আমরা উপজেলা ইঞ্জিনিয়ারকে রিকোয়েস্ট করে তাকে নিয়ে গিয়ে 2-3 দিকে তার এস্টিমেট করে ঢাকা এগুলো সব ট্রেন করা হয়েছে। আশা করা যাচ্ছে যে এগুলো নির্বাচনের কারণে হয়তো নির্বাচনের পরে যেহেতু এমপি আমাদের আশা করছি আমরা ইনশাল্লাহ এমপি বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিটন ভাই হবে, তাহলে এগুলো পাস করতে আর দেরি হবে না। সুতরাং এগুলো সব কাজ হয়ে যাবে। এবং পরবর্তীতে যে সীমানাগত যে ঝামেলাটা হচ্ছে একবার উপজেলা এদিকে আমরা পৌরসভা এদিকে, এই জিনিসটাও ইনশাল্লাহ পরবর্তীতে এমপি মহোদয়ের মাধ্যমে আমরা এটা নিরসন করে এক দাঁড় এরিয়া একদম ফিক্সড করে দেওয়া যায় কিনা, এটা অবশ্যই একটা সমস্যার সমাধান হবে। তাছাড়া ইতিমধ্যে দেখেন বগুড়ার যে সিটি কর্পোরেশন কিন্তু হয়ে যাচ্ছে, সুতরাং দেখা যায় ওগুলো সব সিটি কর্পোরেশনের মধ্যে উন্নয়নের আওতায় চলে যাবে। তো যাই হোক, আর প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি যে আমরা কাজটা তো করবে সরকার, আমরা রাজনৈতিক নেতাকর্মী কিংবা সাংবাদিকরা কি করি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করি, তাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে এখানে উন্নয়ন দরকার এবং পিছিয়ে লাগিয়ে থাকলে তারা তখন ওটাকে তৎপর হয়ে উন্নয়নটা করে নিয়ে আসে। এইটা হলো আমাদের ভূমিকা। সেই রকমই আমরা ইতিমধ্যে শাহজাহানপুরে হয়তো বললেন আপনাদের সুযোগ পেলাম, শাহজাহানপুরে ইতিমধ্যে প্রায় 100 কোটি টাকার উপর রাস্তা স্যাংশন হয়ে তার টেন্ডার অলরেডি চলছে এবং আরও প্রায় 500 কোটি টাকার মতো রাস্তার সকল রাস্তা উপজেলা ইঞ্জিনিয়ারের মাধ্যমে এগুলো অলরেডি প্রস্তাবনা আকারে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা তাকে অনেক সহযোগিতা করেছি, তার কাছে গিয়েছি, পিটির কাছে গিয়েছি, এগুলো প্রক্রিয়াধীন রয়েছে, 18টা ব্রিজও প্রক্রিয়াধীন রয়েছে। সুতরাং বিএনপির লোকজন, বিএনপির নেতাকর্মীরা পজিটিভলি আগাচ্ছে, চেষ্টা করছি আমরা যে করে তো 20টা স্যাংশন করা হয়েছে, আমাদের 20টা ডিজাইন হয়ে গেছে, টেন্ডার হবে 1-1.5 মাসে। এগুলো আমরা কাজের চেষ্টা করছি। ইনশাল্লাহ যখন দল ক্ষমতায় আসবে এবং এমপি মহোদয়কে আমরা পাবো, তখন এই কাজগুলো আরও ত্বরান্বিত হবে, গতি পাবে, সহজ হয়ে যাবে। তো ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নেই। যে হতাশা ছিল সে গত 17 বছরের অনিয়ম দুঃশাসনের কারণে হয়েছিল, ইনশাল্লাহ সেগুলো কাটিয়ে যাবে। আর বিএনপির নির্বাচিত হলে আমাদের এক সাংবাদিক ভাই, সুদক্ষ সাংবাদিক ভাই বলেছে, ভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা কি, একেবারে 100% নিরাপদ। আমরা সকল মতাবলম্বীদের সাথে সহাবস্থান করতে চাই। প্রমাণ হিসেবে বলতে চাই, আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 5ই আগস্ট পরে বিগত 17 বছরের যে দুঃশাসন ছিল, স্বৈরশাসক ছিল, তাদের অন্যায় জুলুম নির্যাতন মানুষের উপর ছিল, 5ই আগস্টের পরে কিন্তু বাংলাদেশের রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছে, না, কোনো প্রকার দুঃশাসনের মানে সন্ত্রাসের পথ, কোনো সংঘর্ষের পথ কেউ বেছে নেবে না। বিএনপির নেতাকর্মীরা কোথাও কোনো সংঘর্ষ, কোনো সন্ত্রাসী, কোনো মানুষের উপর হামলা, কোনো বাড়ি দখল করে নাই। 5ই আগস্টের আগে আন্দোলনের মধ্যে যেগুলো হয়েছে সেগুলোর বিষয় আলাদা, কিন্তু 5ই আগস্টের পরে বিশেষ করে শাহজাহানপুরে আমি হলফ করে বলতে চাই, একটাও কোনো প্রকার জবরদখল, জমি দখল, বাড়ি দখল, মারামারি, হাঙ্গামা, কার উপর হামলা বিএনপির পক্ষ থেকে কেউ করে না এবং বিএনপির সাথে অন্য কোনো সংগঠনের কোনো সংঘাত হয়নি। এটা হলো আমাদের প্রিয় জনাব তারেক রহমানের বৈষম্যমুক্ত এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ বজায় রাখার জন্য আমাদের ধৈর্যশীলতার মাধ্যমে আমরা এগুলো করেছি আমাদের নেতার নির্দেশ মতো। সুতরাং এখানে ভিন্ন মতাবলম্বীর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহিষ্ণু এবং আন্তরিক রয়েছি
এবং সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যে সর্বোচ্চ আন্তরিক, এটা ইতিপূর্বে বারবারই আমরা প্রমাণ করেছি। আমাদের জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু সংখ্যালঘুদের যে ইসলাম, তাদের যে পূজা অনুষ্ঠানগুলো, সেখানে গিয়ে কিন্তু আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল সবাইকে দিয়ে আমরা রাতভর তাদের পাশে থেকে তারা যেন নিরাপদে কাজ করতে পারে, নির্বিঘ্নে কাজ করতে পারে, কোনো বাধা সৃষ্টি না হয়, তাদের পাশে আমরা থেকেছি। সুতরাং সংখ্যালঘুদের ব্যাপারে আমাদের খুবই পজিটিভ এবং আমরা সংখ্যালঘুকে কখনোই সংখ্যালঘু বলি না। সাংবাদিক ভাই যে কথা বলেছে, আমি আশা করব ভবিষ্যতে যেন তাদেরকে, হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু না বলা হয়, এটা আমাদের আহ্বান থাকলো। তারা কখনোই সংখ্যালঘু নয়, তারা এদেশের নাগরিক, তারা এদের সম্মানিত নাগরিক। আমি একজন মুসলমান হিসেবে আমার যেমন নাগরিক অধিকার, ঠিক সমান অধিকার নিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাঁচবে। কেউ সংখ্যালঘু না, সবাই বাংলাদেশে, এটা আমাদের পরিচয়, এটা আমাদের বক্তব্য থাকলো আপনাদের প্রতি। আর সাংবাদিকের সুবিধা, ইতিমধ্যে সাংবাদিকদের ব্যাপারে সব কথা বলেছেন। ইনশাআল্লাহ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের রূপ ধারণ করুক বাংলাদেশে এবং শাহজাহানপুরে। এটার ব্যাপারে আমরা শতভাগ আন্তরিকতার সাথে আপনাদের পাশে থাকবো। শুধুমাত্র আপনারা আপনাদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং ব্যক্তি নিষ্ঠা থেকে আপনারা বাইরে থাকেন, এটা আমরা আশা করব। আমরা আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের সহযোগী, আপনাদের পাশে আমরা থাকতে চাই, যাতে করে একটা ন্যায় নীতির আদর্শের মধ্যে সাংবাদিক সৃষ্টি হয়, পরিবেশ সৃষ্টি হয় শাহজাহানপুরে। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকভাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। যদি আমরা 12ই ফেব্রুয়ারি সাংবাদিকদের নিরাপত্তা আসলে আমরা কি নিশ্চিত করবো? আপনারাই আমাদের নিরাপত্তা বিধান করবেন, কারণ আমরা ভোট নিয়ে ব্যস্ত থাকবো, ভোট দেওয়া নিয়ে ব্যস্ত থাকবো। আমরা তো আসলে নিরাপত্তা দেওয়ার কোনো দায়িত্ব নেই। তবে প্রশাসন যেন আপনাদের সঠিকভাবে নিরাপত্তা প্রদান করে, আমরা এই আপনাদের মত বিনিময় সভা থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন সাংবাদিকরা নির্বিঘ্নে কাজ করতে পারে, তাদেরকে সেই সার্বিক সহযোগিতা করা। তবে আমরা এলাকার কখনো স্থানীয়ভাবে কোনো সমস্যা হলে আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে, আপনাদের কাজ করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। এবং যদি এখানে বলতে নাই, তারপরে সহযোগিতার একটা অংশ হিসেবে আমরা সেদিন আপনাদের, যেহেতু আপনারা বিভিন্ন ছুটাছুটি করবেন, ইনশাল্লাহ যে ইউনিয়নে কাজ করবেন, আপনাদের দুপুরের আপ্যায়নটা আমরা করে দেবো ইনশাল্লাহ। বিএনপির নেতৃত্বে বলে দেবো, তারা যেন যে এলাকার ডিউটি থাকে অন্তত আপ্যায়নের ব্যবস্থা করবে আপনাদের। আর পাশাপাশি আপনাদের কোনো সমস্যা, হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলেন, নিউজ করতে দৌড়াদৌড়ি করতে, আপনাদের যেন সঠিকভাবে সেবা দেয়, তাদের নিয়ে যে একটু দেখাশোনা করে বা ডাক্তারের কাছে, এগুলো তারা সব আপনাদের ভাই হিসেবে তারা পাশে থেকে আপনাদের কাজ করবে। আরও যত আনুষঙ্গিক সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমাদের নেতা কর্মীদেরকে আমরা বলবো, আপনারা যেখানে যাবেন তাদের সাথে একটু কমিউনিকেশন রাখবেন, তাহলে জিনিসটা সহজ হবে। আর প্রেস ক্লাব উন্নয়নে বিএনপির ভূমিকা আমি তো ইতিমধ্যে বলেছি, শুরুতেই আমাদের সম্পর্ক রয়েছে। যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন হয় সেদিনও আমরা কিছু অনুদান দিই প্রথম। তো ইনশাল্লাহ তার পরবর্তীতে 5ই আগস্টের পরে আমাদেরকে প্রেস ক্লাব থেকে, প্রথমে প্রেস ক্লাবে যে ঘটনা করে বসছিলাম, আমি বললাম যে ঠিক আছে, আমরা চাই ভাঙ্গা প্রেস ক্লাবটা সুন্দর হোক, পাকা হোক, আপনারা নির্বিঘ্নে কাজ করেন। তো বলে সহজ হবে। তখন আমাদের তো আসলে ব্যক্তিগত কোনো তেমন ইনকাম নেই। আমরা যেটা ব্যবসা বাণিজ্য গত 17 বছর আন্তঃসংকটে আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে। আমাদের যারা নেতা আছে তাদের কিন্তু পরিবার পরিজনরা নানানভাবে নিঃস্ব হয়ে গেছে। সুতরাং আমাদের ওইভাবে নিয়ে নেয়। তারপরেও আমরা চেষ্টা করি আমাদের ব্যক্তিগত বৈধ টাকা, ফান্ড থেকে, বৈধ ইনকাম থেকে আমরা সহযোগিতা করি। এবং পাশাপাশি আমরা ওখান থেকে, আপনারা ছিলেন অনেক সাংবাদিক, আমি টিওনের সাথে কথা বলে, পিএর সাথে কথা বলে, ওখানে প্রথমেই 5ই আগস্টের পরেই একটা বরাদ্দের ব্যবস্থা করেছিলাম প্রায় 8 লক্ষ টাকার মতো। সেটা পরবর্তীতে উঠানো হচ্ছে কিনা, কী কাজে ব্যবস্থা সেটা আমি জানি না। যদি উঠানো না হয়, আশা করি তাহলে অন্তত 5ই আগস্টের পরে আমাদের দল ক্ষমতা আসেনি, আমরা অনুরোধ করে, তাকে রিকোয়েস্ট করে আপনাদের জন্য সুপারিশ করে, তারাও এটা মূল্যায়ন করেছে, তারা একটা বরাদ্দ দিয়েছে। ইনশাল্লাহ দল যদি ক্ষমতায় আসে, আমাদের বরাদ্দ দেওয়ার সুযোগ তৈরি হয়। প্রেস ক্লাব তো সবার জন্য, এটা তো কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান। এই শাহজাহানপুরকে তারা ফোকাস করবে, শাহজাহানপুরকে রিপ্রেজেন্ট করবে, সেটা যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করে, অবকাঠামোগত একটা সুন্দর উন্নয়ন হয়, পাকাকরণ করা যায়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করবো ইনশাল্লাহ। এটা কোনো বড় বিষয় হবে না আমাদের কাছে। আর দ্বিতীয়ত হলো যে সাংবাদিকদের সাথে স্বাধীনতা সম্পর্ক।
স্বাধীনতা সম্পর্কের ব্যাপারে সাংবাদিকদের কার্যক্রমে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, আমরা করতে চাই না। এবং সম্পর্ক আমরা চাই সবসময়। আমাদের হয়তো রাজনৈতিক চাপের কারণে ব্যস্ততা, আমাদের আগ্রহ থাকলে হয়তো ওইভাবে কমিউনিকেশন একটু গ্যাপ হয়ে যায় কাজের ফাঁকে। ইনশাল্লাহ যাতে সেটা না হয় আমরা চেষ্টা করবো আরও আন্তরিকভাবে আপনাদের সাথে হৃদ্যতা বাড়ানো যায় কীভাবে, এবং আপনাদের সাথে মানসিক সম্পর্ক কিভাবে বৃদ্ধি করা যায়, আমাদের মতামতের বিনিময় কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সেই পরিবেশটা যাতে ইনশাল্লাহ ইলেকশনের পরে হয়তো এটা আমাদের জন্য সহজ হবে। ইনশাল্লাহ আপনারা আন্তরিকভাবে একটু আমাদের পাশাপাশি আসবেন, আমরা আপনাদের সাথে মত বিনিময় করে শাহজাহানপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কাজ করব। আর সানোয়ার হোসেন বলেছেন, আর ওহাব ভাই বলেছে অবহেলিত সঠিক। আচ্ছা, ওটা হলো আপনাদের মধ্যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। হাকিম ভাই বলেছে এটা হলো খুব সিলি বিষয়। আমরা